মধ্যরাতের চাঁদ। পর্ব ১-৩। লেখনীতে মুস্তারিন মুশাররাত। হ্যাপির প্রশ্নে প্রত্যাশা থতমত খায়। জর্তা নিয়ে বলল, হজা চিনি মানে ওইয়ে বলেছিলাম না, আপুর দেবর এসপি। উনিই শেখ। হ্যাপি বিস্ময় আর খুশিতে উত্তেজিত হয়ে বলল, ওয়াও রিয়েলি? উনি তোর ব্যয় হয়? তাহলে এখন ঝটপট ওনাকে বল আমাদেরকে হেল্প করতে গু। প্রত্যাশা চোখ গরম করে বলল, মাথা খারাপ হয়েছে তোর? পাগল নাকি যেচে পরিচয় দেই? আর উনি বাসায় আব্বু আম্মুর কানে খবর দিক তাদের মেয়ে থানা। আম্মু জানলে আমাকে শেষ করে ফেলবে গিয়ে। হ্যাপির উচ্ছ্বসিত মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ঠোঁট উল্টে বলল, ও। জলদগম্ভীর স্বরে এক মুহূর্তের জন্য চারিপাশ স্তব্ধ হলেও আবার চাপা ফিসফিসানি শুরু হল। গুরুত্বপূর্ণ কাজে সদর থানায় এসেছিল নীরব। এসআই এর রুমে বসে কথা বলার শুরুতেই বাইরে থেকে হট্টগোল হইচইয়ের শব্দ আসছিল। এক প্রকার রাগে বেরিয়ে আসে। ফিসফিসানি থামাতে বজ্রকণ্ঠে রুট স্বরে বলল, ইনাফ। হোয়াটস গোয়িং অন হিয়ার? ইজ দিস আ পুলিশ স্টেশন অর আ লোকাল সার্কাস? চুপ করুন সবাই। একবারে চুপ। সবাই থেমে যায়। একজন থেমে যায় অন্যজনের চোখের দিকে চেয়ে। ওরা ৫ জন জড়সড় হয়ে দাঁড়াল। এর মধ্যে কোয়েলের বাবা একটু সাহস নিয়ে এগিয়ে এসে শুরু করলেন অভিযোগের পর্ব। স্যার, আমার মেয়ে ছোট নাবালিকা। এইসব বখাটে ছেলে আর তার বন্ধুরা ফুসলিয়ে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি না গেলে তো কাজী হয়ে যেত। ওপাশ থেকে রোহানের বাবা মুখ শক্ত করে বললেন, আরে ভাই, বখাটে কারে বলছেন? আপনার মেয়ে যদি এতই নিষ্পাপ হইত তাহলে ছেলেরে নিয়ে পালায় কেন? আমার ছেলেকে ফাঁসায়া এখন আমারে বখাটের বাপ বানাচ্ছেন। নীরব কঠিন স্বরে বলল, প্লিজ স্কপ। ঝগড়াঝাঁটি বন্ধ করুন। আর কি হয়েছে ধীরসুস্থে বলুন। এসআই মনে মনে একটু স্বস্তি পেল। কই থেকে এতগুলো উজবুক এসেছে? এদের ঝামেলার সুরাহা করতে সারাদিন তো লাগবেই, সাথে মাথা ধরে যাবে নিশ্চিত। ওদিকে প্রত্যাশা চোরাচোখে বারবার নীরবের দিকে তাকাচ্ছে। মনে মনে প্রে করছে নীরব যেন চিনতে না পারে। আর সহিসালামতে যেন এখান থেকে বেরুতে পারে। একে তো নেকাব পরার অভ্যাস নেই। তারপর বাধাও টাইট হয়েছে। যত সময় যাচ্ছে প্রত্যাশার দম বন্ধ হয়ে আসছে। হাতের পার্সটা পাশের চেয়ারে নামাল। হাত দিয়ে নেকাব সামান্য টেনে জোরে শ্বাস টেনে নিয়ে হ্যাপির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, কি টাইট করে বেঁধে দিয়েছিস ভাই? মনে হচ্ছে এইবারই যদি নাকটা একেবারে বোচা হয়ে যায়। আমার কোনো মতো চলনসই নাকটা এবারে চাইনিজদের মতো বোচা হয়ে যাবে দেখছি। কোয়েলের বাবা আবার শুরু করলেন তার অভিযোগ। এসআই মেয়ের বয়ান নিতে কোয়েলকে ডাকল। কোয়েল প্রত্যাশাকে বলল সাথে কাছাকাছি থাকতে। ভুল বললে শুধরে দিতে। প্রত্যাশা তো গ্যাডাকলে পড়ল। নীরবের থেকে ১০ হাত দূরত্বে থেকেই ওর হার্টবিট অস্থিরতায় বেড়ে গিয়েছে। কাছে গেলে কি হবে আল্লাহ মালুম। কোয়েল ভয়ে ভয়েই মিনমিনে স্বরে সবটা বল, বন্ধুরা কেউ জোর করেনি। বাবা বিয়ে ঠিক করেছিল। রোহানকে পছন্দ করে তাই নিজ ইচ্ছেতেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এও বলে আসল বয়স 18+। বার্থ সার্টিফিকেটে কম দেওয়া। মেয়ের সাহস দেখে কোয়েলের বাবা বিস্মিত। ভাবেননি মেয়ে তার উপর দিয়ে কথা বলবে। থমথমে হয়ে যায় ভদ্রলোকের মুখ। ভদ্রলোককে উদ্দেশ্য করে নীরব গম্ভীর স্বরে বলল, নিজেই মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন, আবার বলছেন নাবালিকা। আর সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়া এটাও তো ঠিক নয় গু। কোয়েলের বাবা কেসে উঠে বললেন, মানে ওইটা তো তখনকার একটা পরিস্থিতি ছিল। নীরব হালকা হাসল। তাহলে তো মিথ্যা জন্মনিবন্ধনের দায়ে তারপর মেয়েকে বিয়ের জন্য জোর করায় আপনাকে আগে গ্রেফতার করা উচিত। আপনি জানেন এটা শাস্তিযোগ্য অপরাধ। ভদ্রলোকের মুখে আর রা নেই। রোহানের বাবা বললেন, স্যার, আপনি একদম ঠিক বলছেন। কিন্তু আপনি একটা ব্যাপার বুঝুন, ছেলেমেয়েরা হুজুগে পড়ে গেছে। আসলে তারা এতটাও খারাপ না। নীরব একটু ভারিক্কি সুরে বলল, ছেলেমেয়েরা হুজুগে পড়ে না, অভিভাবকদের উদাসীনতায় পড়ে। থেমে নীরব এবার কোয়েল, রোহান আর ওদের বন্ধুদের দিকে তাকাল। বলল, তোমরা সবাই এখনো অনেক ছোট। এটা আবেগের বয়স, ভুল করা খুব সহজ, কিন্তু সেই ভুল থেকে শিখে না নিলে ভবিষ্যৎ গড়া কঠিন হয়ে পড়ে। তোমরা কেউ খারাপ না, কিন্তু দায়িত্বজ্ঞান থাকা খুব জরুরি।
ভালোবাসা মানেই পালিয়ে যাওয়া নয়, বরং সাহস করে পরিবারকে জানানো। যোগ্যতা গড়ে তোলো, যাতে একদিন সেই ভালোবাসাকে সবাই সম্মান দিতে পারে। তারপর বন্ধুবান্ধবদের দিকে তাকিয়ে বলল, আর তোমরা বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছ, বুঝি বন্ধুর বিপদে পাশে থাকাটা বন্ধুত্ব? কিন্তু চোখ বন্ধ করে নয়। বন্ধুর ভুলে সায় দিলে তোমরাও সেই ভুলের অংশীদার হয়ে যাও। সত্যিকারের বন্ধু সেই, যে সঠিক পথ দেখায়। এমন ভুল সিদ্ধান্তে উৎসাহ দিলে সেটা বন্ধুত্ব নয়, অপরাধে সহযোগিতা। মনে রেখো, বাল্যবিবাহ কোনো রোম্যান্স নয়, এটা এক ধরনের সামাজিক অপরাধ। বন্ধুকে সাপোর্ট দাও, কিন্তু সঠিক পথে গিয়ে। প্রত্যাশা আড়ালে মুখ বাঁকাল আসছে উপদেশ দিতে, আর এ নিজে বাল্যবিবাহের রোল মডেল হয়ে বসে আছে। আবার বলে বাল্যবিবাহ হু। কালো বোরখা পরিহিত মেয়েটার দিকে নজর পড়তেই নীরবের কপালে ভাঁজ পড়ল। গা চোখ দুটো ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করে বোরখায় মোড়ানো মেয়েটিকে। মেয়েটার বারবার আর চোখে তাকানো, একবার মুখ ঘুরিয়ে নেওয়া, আবার কিছুটা তাকিয়ে দেখা, সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা, যা বুদ্ধিদীপ্ত নীরবকে ভাবাচ্ছে। সবশেষে দুই পক্ষের উদ্দেশ্যে হালকা গলা খাকারি দিয়ে নীরব বলল, দেখুন, আমার মনে হয় এটা কোর্ট কাচারির বিষয় নয়। তাতে সবার সম্মানই ক্ষতিগ্রস্ত হবে। বরং দুই পরিবার মিলে বসুন, শান্তভাবে কথা বলুন। ছেলেমেয়ের কথা শুনুন, তাদের পছন্দটা বোঝার চেষ্টা করুন। সম্মান আর বোঝাপড়া থাকলে সমাধান এমনিতেই বেরিয়ে আসে। অফিসারের যুক্তিসম্মত কথায় দুই পক্ষই কিছুটা নরম হল। উত্তপ্ত পরিবেশটা শীতল হয়ে আসল। আরও কথাবার্তা শেষে তারা দুই পরিবার বসে কথা বলার সিদ্ধান্ত নেয়। একে একে সবাই প্রস্থান করতে থাকে। কোয়েল পরিবারের লোকের সাথে, রোহান বাবার সাথে। নাহিদ আগেভাগেই বেরিয়েছে। প্রত্যাশা আর হ্যাপি ছিল পিছে। থানার চৌকাঠ পেরোবে এমন সময়, এই যে বোরখাওয়ালি ম্যাডাম। ওয়েট ওয়েট ইউ। প্রত্যাশা যেন হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে বরফে জমে গেল। বুকের ভেতর ধুকপুকুনি শুরু হল। নীরব ডান ভ্রু খানিকটা তুলে ঠান্ডা অথচ হুকুমের সুরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? একটু এদিকে আসুন তগু। প্রত্যাশার আত্মা যেন হাঁটু গেড়ে বসে পড়ল। মনে মনে প্রমাদ গুনলেই রে, এর মতলব কি? সবাই যাচ্ছে, আমাকে বাধা দিচ্ছে কেন? সবাইকে ছেড়ে মাস্টার প্ল্যান করা আমাকে লকআপে পুটবে না তো? ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষে করো। নিজেকে গুটিয়ে নিয়ে মুখ গম্ভীর করে যতটা সম্ভব দৃঢ়ভাবে এগিয়ে গেল প্রত্যাশা। বাইরের চেহারায় সাহসের মুখোশ, ভিতরে রীতিমতো ভূমিকম্প। গলার স্বর শুনলেই তো তাই যথাসাধ্য কণ্ঠটা মোটা ঘ্যাটঘ্যাটে করার চেষ্টা করল। চোখ নিচু করে গলা ভারী করে বলল, জিডি আমাকে বলছেন? নীরব এক হাত পকেটে গুজে দাঁড়াল। চোখে নিখুঁত পর্যবেক্ষকের দৃষ্টি। ভ্রু বাঁকিয়ে বলল, জি ম্যাডাম, আপনাকেই বলছি গু। প্রত্যাশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে। হাত জোড়া করে কচলাতে কচলাতে থুতনি নামিয়ে দেয় বুকে, দৃষ্টি নামিয়ে রাখে মেঝেতে। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে এক গাল কৃত্রিম অনুনয়ের ছায়া মেখে বলে, সবাইকে ছেড়ে আমাকে আলাদা করে ডাকলেন কেন ভাই? বিশেষ খাতির যত্নের কিছু আছে বুঝি? চা বিস্কুট মানে নাস্তার অফারটাই কি করতে যাচ্ছেন? ভাই শব্দটা বোরখাওয়ালির মুখে শুনে নীরবের মুখ থমকে যায় মুহূর্তেই। ফর্সা চেহারায় ছায়া নামে। এদিকে প্রত্যাশা নিজের ছন্দেই বলে যাচ্ছে, এরকম কিছু হলে আগেই বলছি, আজ সময় নেই, অন্যদিন গি। বোরখাওয়ালি ফটর ফটর করছে, তবে মুখ তুলে তাকাচ্ছে না। এর উল্টাপাল্টা ফটর ফটরের ধরন আর চোর চোর ভাবসাব দেখে নীরবের তীব্র সন্দেহ এখন দিনের আলোর মতো পরিষ্কার। ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে ঠান্ডা গলায় বল নীরব, ম্যাডাম, কিছু মনে না করলে কথাগুলো আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললে ভালো হয়, তাই না? প্রত্যাশা মনে মনে একগাদা গালি বর্ষণ করল। এই ব্যাটা কিছুমিছু টের পেয়ে গেছে নাকি? চোখে চোখ পড়লে এক্কেবারে চিনে ফেলবে তো। কিছু ভেবে গলা খাকারি দিয়ে নাটকীয় ভঙ্গিতে কপট রাগ দেখিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলছেন? আমি কি দেখতেই পাচ্ছেন না? আমি যথেষ্ট পর্দানসীন। পরপুরুষের চোখে চোখ রেখে কথা বলা তো পাপ ভাইজান। আমার লেবাস দেখে আপনার বোঝা উচিত ছিল আমি কেমন। কোনো আক্কেলে এমন একটা কথা বলে ফেললেন আপনি? চিক চিক চিক। নীরবের এবার সত্যিই হাঁপিয়ে ওঠার জোগাড়। বুয়ের মুখ থেকে পরপুরুষ, তারপর ভাইজান সম্বোধন শোনার জন্য নীরব মোটেই প্রস্তুত ছিল না। কোনো রকমে নিজেকে সামলাল। একে এখানে বেশিক্ষণ রাখলে মান সম্মানের ফালুদা করে দিবে।
তাই নীরব আর রিস্ক নিল না। তড়িঘড়ি করে ইশারায় টেবিলের দিকে দেখিয়ে বলল, ওটা বোধহয় আপনার। ফেলে যাচ্ছিলেন চেয়ারের উপর রাখা পার্সটা সত্যিই ভুলে গিয়েছিল প্রত্যাশা। তাড়াতাড়ি হাতে তুলে নিল সেটা। এরপর দরজার দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ পিছনে ফিরে একবার তাকাল। দুজনের চোখে চোখ। নীরব শান্ত দৃষ্টিতে তাকিয়ে কপালের মাঝখানে এক রেখা ভ্রুকুটি। সেই দৃষ্টির মধ্যেও অদ্ভুত এক স্থিরতা। প্রত্যাশার মাথায় দুষ্টুমির ভূত চাপল। হঠাৎ ডান চোখটা টিপ মেরে একটা দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নীরব কিছু মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে রইল সেই দিকে। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক অনামা হাসি। দুপুর থেকেই আকাশে মেঘের আনাগোনা চলছে। ঘড়ির কাঁটা 4টার ঘর ছুঁই ছুঁই। বাসায় ফিরে 1.5-2 ঘণ্টা বিছানায় গড়াগড়ি করে ফোনে রিলস দেখে পার করে প্রত্যাশা। আম্মু এসে গালে তুলে খাইয়ে দিয়ে গিয়েছে। আর কতবার করে বলেছে তাড়াতাড়ি গোসল করতে। ফোন হাতে নিলে কোন দিক দিয়ে সময় যায় বোঝাই যায় না। মাত্র শাওয়ার নিয়ে বেরোল প্রত্যাশা। বাইরের আকাশ ঘন হয়ে আসছে। দমকা হাওয়ায় জানালার পর্দা বারবার উড়ছে। তার ছায়া ঘরের মেঝে লেপ্টে পড়ে কেমন এক রহস্যময় ছায়া সৃষ্টি করেছে। প্রত্যাশা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। গুনগুন করে গান ধরেছিল হালকা গলায়। দিল গালতিকার বেটা হে গালতিকার বেটা হে দিল বল হামগ। হঠাৎই গলার স্বর থেমে গেল। আয়নায় চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সোফায় বসে আছেন তিনি। পায়ের উপর পা তুলে 2 হাত বুকের উপর ভাঁজ করে বসা, চোখে সেই চিরচেনা স্থির দৃষ্টি। আয়নায় চোকাচোকি হল। প্রত্যাশা তড়িৎ ঘুরে দাঁড়িয়ে বুকে থুতু ছিটিয়ে বলল, আপনি? নীরবের দৃষ্টি প্রত্যাশার দিকে। ছোট করে বলল, হুমঘ। প্রত্যাশার বিস্ময়ের ঘোর কাটেনি। বলা নেই কয়া নেই। এই লোক হুট করে এখানে। ওর কাছে এখনো মনে হচ্ছে চোখের ভ্রম। প্রত্যাশার বিস্ময় কাটাতে নীরব ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে এল সামনে। প্রত্যাশা এখনো ঠাই ওভাবে দাঁড়িয়ে। নীরব কাছাকাছি আসতেই ওর হুঁশ ফিরল। আচমকা বুকটা কেঁপে উঠল। এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে ভাব নিয়ে বল নীরব, ম্যাডাম। আমি? কেন এখনো বিশ্বাস হচ্ছে না? প্রত্যাশা কথা হারিয়ে ফেলে। এর মধ্যে আচমকা আরেক ধাপ এগিয়ে আসে নীরব। ওর এত কাছে যে প্রত্যাশার নিঃশ্বাস এবার গলা আটকে এল। নীরবের দৃষ্টিটা হঠাৎ অন্যরকম ঠেকল। নীরব আয়নার দিকে পলকহীন তাকিয়ে। কয়েক মুহূর্ত পর নীরবের ডান হাতটা প্রত্যাশার পিঠ স্পর্শ করল। প্রত্যাশার শরীর শিরশির করে উঠল। প্রত্যাশা কিছু বুঝে উঠার আগেই নীরব ধীরে এক হাতে ওর টপসের জিপার তুলে দিল। প্রত্যাশা চোখ বন্ধ করে ফেল, নিঃশ্বাস বন্ধ। জিপারের ঝুপ শব্দে বুকের ভিতরটা ছটফট করল। বুকটা রীতিমত দুরুদুরু কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কখন এলেন? হঠাৎ। নীরবের দৃষ্টি সদ্য শাওয়ার নেওয়া স্নিগ্ধ সতেজ মুখটায়। সেদিকে নিষ্পলক চেয়েই নীরব মৃদুস্বরে বলল, এই তো কিছুক্ষণ আগে। কি? বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটার শব্দ যেন এক একটি সুরের রাগিনী। জানালার পর্দা দুলে উঠছে হাওয়ার ছোঁয়ায়, আর সেই ঠান্ডা বাতাস দুজনকে বারবার ছুঁয়ে দিচ্ছে নিঃশব্দে। ঘন মেঘে শহরের আকাশ এমনভাবে ঢেকে গেছে যেন আগেভাগেই রাত নেমে এসেছে আজ। ঘরের কৃত্রিম সাদা আলো প্রত্যাশাকে অপার্থিব সুন্দর লাগছে। চুলের ভেজা ছায়া, চোখের গভীরতা আর মুখের কোমল আলো, সব মিলিয়ে এক মোহনীয় উপস্থিতি। নীরব চোখ ফেরাতে পারছে না। ওহ হি! তিরতিরিয়ে কাপা ঠোঁট জোড়া নেড়ে এক শব্দ উচ্চারণ করে প্রত্যাশা। প্রত্যাশা কি বুঝতে পারছে? ওর এই কম্পিত ঠোঁট জোড়া সামনের মানুষটার বুকে ঝড় তুলেছে। তাকে সম্মোহিত করছে। এলোমেলো করে তুলছে। নীরব হঠাৎ কিছু মনে পড়ার ভূমি করে বলে উঠল, তখন কি বলছিলে যেন? আমি পরপুরুষ? আমার চোখের দিকে তাকানো পাপ? তা এখন সেই তো আমার সামনে দাঁড়িয়ে আছো গো। থেমে আচমকা এক হাতে প্রত্যাশার কোমর জড়িয়ে কাছে আনে। প্রত্যাশা স্তব্ধ হয়ে যায়। বুকের কম্পন লাগামহীন। নীরব ভ্রু উঁচিয়ে বলে, তাও একদম কাছাকাছি। এখন বলো প্রত্যাশা লজ্জায় মুখ নামিয়ে ফেল। মিহি স্বরে বলল, আমি তো মজা করেই বলেছিলাম। তবে শেষের দিকে বুঝতে পেরেছিলাম আপনি ধরে ফেলেছেন। আমি থেমে কিছু ভেবে প্রত্যাশার কপালে গাঢ় ভাঁজ পড়ল। প্রশ্ন করে উঠল,
আচ্ছা, আপনি আম্মুকে এসব বলে দিতে আসেননি তো আবার? নীরব মুখ শক্ত করে বলল। হুম। প্রত্যাশা সঙ্গে সঙ্গে নাকমুখ কুঁচকে তাকাল। চোখ দুটো বড়বড় করে রাগী রাগী দৃষ্টিতে চাইল। নীরব ঠোঁট ছড়িয়ে নিঃশব্দে হেসে উঠল। বুকের পাশে একটা হাত রেখে অ্যাক্টিং করে বলল, উফ, এভাবে তাকিও না তো। নীরবের কণ্ঠে কিছু একটা ছিল। প্রত্যাশা চোখ নামিয়ে ফেল। কেমন অস্বস্তি শুরু হল। নীরব নরম কোমল সুরে ডাকল, প্রত্যাশা। হুম। প্রত্যাশা দৃষ্টি নুইয়ে রেখেই উত্তর দেয়া। নীরব প্রগাঢ় স্বরে বলল, এখন যদি আমি কোনো গালতি করি তুমি কি রাগ করবে? প্রত্যাশা মুখ তুলে নির্বোধের মতন শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছু বলার আগেই নীরব মুখটা এগিয়ে আনল ধীরে ধীরে। নীরবের গাল ছুঁয়ে গেল প্রত্যাশার নরম তুলতুলে গালে। নীরবের খোঁচা খোঁচা দাড়ি গালে লাগতেই প্রত্যাশার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হল যেন। শিরশিরে এক অনুভূতি ছড়িয়ে গেল গালগলা পেরিয়ে সারা শরীরে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত শিহরণ বয়ে যায়। নীরবের নিঃশ্বাস ঘন হয়। গরম নিঃশ্বাস প্রত্যাশার গলায় আছড়ে পড়ছে। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ আফিমের মতো মাদকতার সৃষ্টি করেছে। প্রত্যাশার গা থেকে মিষ্টি গন্ধ আসছে। নীরব আবেশে চোখ বুজে নেয়। কোমরের পেঁচিয়ে রাখা হাতটা আরেকটু হল। প্রত্যাশা শক্ত হাতে জামা মুঠো করে ধরে। গালে নীরবের দাড়ি লাগছে ওর কেমন কেমন লাগছে। প্রত্যাশা হঠাৎ ব্যাঙের মতো নড়ে উঠল। বিরক্ত কণ্ঠে বলল, উফ, ছাড়ুন তো। সুটসুডি লাগছে। ছাড়ুন না। আপনার দাড়ি খুব জ্বালাচ্ছে। কেমন খোঁচা খোঁচা বিচ্ছে গু। অনুভূতিতে টালমাটাল নীরব থমকে যায়। এমন মুহূর্তে এটা নাকি বুয়ের কথা। ইম্যাচিউর মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। এই ভেবে নীরব দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াল। নীরব গম্ভীর মুখে বলল, এই মুহূর্তে এমন ডায়লগ সত্যি? তোমার দ্বারাই পসিবেল গু। প্রত্যাশা খিলখিলিয়ে হেসে উঠে বলল, এই মিষ্টি কিলবিল টাইপ সুডসুডি কোথা থেকে আসে আপনার দাড়িতে? এই বলে এক হাত রাখল নীরবের গালে। নীরব সেই হাতের দিকে একপল তাকাল তো আবার প্রত্যাশার মুখের দিকে। রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়েছে এই মেয়ে। পিচ্চি বু নিয়ে ভবিষ্যতে মহা ঝামেলা আছে তা ঢের অনুমান করল নীরব। এর মধ্যেই হঠাৎ ফোনে অফিসিয়াল কল আসায় নীরব দ্রুত বেরিয়ে যায়। একটা প্রোগ্রাম শেষে এদিক দিয়ে বাসায় ফিরছিল নীরব। হঠাৎ কিছু মনে করে থামে। এমনিতেই সবাই বলে বুয়ের খোঁজখবর নেয় না। তাই ভাবল একবার দেখা করে যাওয়া যাক। অধরা লাঞ্চের কথা বলতেই নীরব বলে একটা প্রোগ্রাম ছিল, ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল। মাত্র খেয়ে এসেছে। অধরা আর জোর না করে বলেন, প্রত্যাশা রুমেই আছো? ভেতরে যাও বাবা। শাশুড়িমা স্পেস দিতেই প্রত্যাশার রুমে আসে নীরব। রুমে পা রাখতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। সোফায় অপেক্ষারত ছিল নীরব। সদ্য শাওয়ার নেওয়া, কিছুটা খোলামেলা প্রত্যাশাকে দেখে নীরব যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। সেই ঘোর তার ইম্বাচিউর বুয়ের ইম্বাচিউটিতে কেটে যায়। তারপর তো ফোন আসতেই বিদায় নিতে হল। 2-3 দিন পর। সময়টা সন্ধ্যার পরপর। দুই পাশে আব্বু আম্মু মাঝে গোমড়া মুখ করে প্রত্যাশা বসে। আব্বু আম্মুর চোখে মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ স্পষ্ট। প্রত্যাশার অবশ্য কোনো চিন্তা হচ্ছে না। শুধু মাঝে মাঝে ব্যথায় চোখমুখ কুঁচকে উহ করছে। পা স্লিপ কেটে ওয়াশরুমে পরে হাতটা বাড়ি লেগেছিল দেওয়ালে। কনুই থেকে কবজি পর্যন্ত চিনচিনে ব্যথা করছে। একপাশে তো ফুলের তো জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। বিকেল থেকে ব্যথা বাড়ায় শফিক সাহেব জোর করে ডাক্তার দেখাতে নিয়ে এলেন। শফিক সাহেব স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও বাড়িতে বলেছ? নীরবকে? অধরা কর্কশ গলায় বলল, এত বড় মেয়ে ধারাম করে ওয়াশরুমে পড়ে হাত ভেঙেছে। এটা শ্বশুর বাড়িতে দেবার মতো খবর? শুনলে উল্টো কথা হবে। এত বড় মেয়ে কিভাবে চলাচল করে? শফিক সাহেব মুখটা কাচুমাচু করে সোজা হয়ে বসলেন। অধরা ক্ষোভ প্রকাশ করলেন। দুপুরবেলা আম গাছে উঠতে চেয়েছিল। আম ভর্তা করে খাবে। উঠতে দেয়নি, সেই রাগ নিয়ে গজগজ করতে করতে গোসল করতে ঢুকেছে। অন্যমনস্ক ছিল, আর অমনি পড়েছে। ওই পড়াই পড়ত গাছ থেকে। আল্লাহ তাও বাঁচিয়েছেন। অল্পের উপর দিয়ে গেছে। গাছ থেকে পড়লে তো পাসহ কোমর ভাঙত। মায়েদের খালি বাড়তি কথা। কিছু হলেই এটার না ওটার দোষ। জ্বর আসলেও ফোনের দোষ। সব কিছুতেই খালি দোষ আর দোষ।
প্রত্যাশা কাদো কাদো মুখ করে বলল, আহা আম্মু থামবে। বেশ কয়েকজন রোগীর পর ওদের সিরিয়াল আসল। দরজার পাশে বডস নেমপ্লেট, ড প্রীতম হাসান সার্থক, মেডিসিন বিশেষজ্ঞ। নিচে আরও ডিগ্রি লেখা আছে। প্রত্যাশা অত কিছু দেখল না, শুধু নামটা পড়ল। মনে হলো এই নামটা আগে কোথাও দেখেছে, তবে মনে করতে ব্যর্থ হল। এর মধ্যে শফিক সাহেব কাচের দরজা টেনে ইশারায় মেয়েকে আগে ঢুকতে বলল। ভেতরে পা রাখতেই প্রত্যাশার ভ্রু কুঁচকে যায়। চলবে।